বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো। তো আজকে ভূগোল শ্রেণী নবম দশম থেকে আমি পড়া শুরু করছি। দেখো, গত ক্লাসে আমি মানচিত্র পঠন ও ব্যবহার এই অধ্যায়ের শুরু করেছিলাম। আজকে আমাদের পাঠ হচ্ছে মানচিত্রের প্রকারভেদ। তো আজকে আমাদের শিক্ষণ ফল তাহলে দেখো যে না, শিরোনাম হচ্ছে মানচিত্রের প্রকারভেদ, আর শিক্ষণ ফল হচ্ছে বিভিন্ন প্রকার মানচিত্র সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থীরা, চটপট তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং মনোযোগ সহকারে ক্লাস শুনবে এবং ক্লাস করবে। দেখো যে সাধারণত মানচিত্রে ব্যবহৃত স্কেল এবং বিষয়বস্তু, মানচিত্রে যে স্কেল ব্যবহার করা হয়, এই স্কেল এবং মানচিত্রের বিষয়বস্তু অনুসারে মানচিত্রগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। দেখো, স্কেল অনুসারে মানচিত্র আবার দুই প্রকার। একটা হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র, আর আরেকটা হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র। বৃহৎ স্কেলের মানচিত্র যেমন নৌ চলাচল সংক্রান্ত নাবিকদের চার্ট, মৌজা মানচিত্র, এগুলো হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র। আবার দেখো, ক্ষুদ্র স্কেলের মানচিত্র যেমন দেওয়াল মানচিত্র, ভূচিত্রাবলী, এগুলো হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র। আচ্ছা, তোমরা এটা বুঝতে পারছো তো যে বৃহৎ স্কেলের মানচিত্র কি আর ক্ষুদ্র স্কেলের মানচিত্র কি? বৃহৎ স্কেল মানে হচ্ছে যেই মানচিত্রটার স্কেলটা অনেক বড় ধরা হয় ভূমির তুলনায়, আর ক্ষুদ্র স্কেলের মানচিত্র হচ্ছে ভূমির তুলনায় স্কেলটা অনেক ছোট করে দেখানো হয়, সেটা হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র। এরপরে দেখো যে উপস্থাপিত বিষয়বস্তু হিসেবে, অর্থাৎ মানচিত্রে যে বিষয়গুলো তুলে ধরা হয়, এই বিষয়বস্তুগুলোর হিসেবে মানচিত্রগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গুণগত মানচিত্র, আর আরেকটা হচ্ছে পরিমাণগত মানচিত্র। তো গুণগত মানচিত্রের উদাহরণ দেখো, মৌজা মানচিত্র, দেওয়াল মানচিত্র, এগুলো হচ্ছে গুণগত মানচিত্র। আর পরিমাণগত মানচিত্রের উদাহরণ দেখো, বৃষ্টিপাতের পরিমাণ, জনসংখ্যার বন্টন, জনসংখ্যার ঘনত্ব, এগুলো যে মানচিত্রে দেখানো থাকে সেগুলো হচ্ছে পরিমাণগত মানচিত্র। এরপরে কার্যের ওপরে ভিত্তি করে মানচিত্রকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল ম্যাপ। ক্যাডাস্ট্রাল শব্দটি এসেছে ফ্রেঞ্চ শব্দ ক্যাডাস্ট্রে থেকে। ক্যাডাস্ট্রাল শব্দটি এসেছে ফ্রেঞ্চ শব্দ ক্যাডাস্ট্রে থেকে। তাহলে ক্যাডাস্ট্রেটা কি শব্দ? ফ্রেঞ্চ শব্দ। এই ফ্রেঞ্চ শব্দ থেকে ক্যাডাস্ট্রাল শব্দটি এসেছে, আর এর অর্থ হচ্ছে রেজিস্ট্রিকৃত নিজের সম্পত্তি। ক্যাডাস্ট্রাল মানে হচ্ছে রেজিস্ট্রিকৃত নিজের সম্পত্তি। এই মানচিত্র তৈরি করা হয় সাধারণত কোনো রেজিস্ট্রিকৃত ভূমি বা বিল্ডিং এর মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য। সাধারণভাবে কোনো ভূমি বা বিল্ডিং এর সীমানা চিহ্নিত করার জন্য যে মানচিত্রগুলো তৈরি করা হয় সেগুলাই হচ্ছে মৌজা মানচিত্র। যেমন আমাদের গ্রামের মানচিত্রগুলো দেখলে বুঝতে পারবে, গ্রামের মানচিত্রগুলো, এগুলো হচ্ছে মৌজা মানচিত্র। এই মানচিত্রে নিখুঁতভাবে সীমানা দেওয়া থাকে, আর এই মানচিত্র বৃহৎ স্কেলে অঙ্কন করা হয়, যা
16 ইঞ্চিতে 1 মাইল বা 32 ইঞ্চিতে 1 মাইল দেখানো থাকে। তোমরা এই কথাটার মানে বুঝতে পারছো তো? 16 ইঞ্চিতে 1 মাইল অর্থাৎ মানচিত্রে আমরা 16 ইঞ্চির মধ্যে ও ভূমির প্রকৃত দূরত্ব দেখাবো হচ্ছে 1 মাইল। আবার এখানে দেখো যে 32 ইঞ্চিতে 1 মাইল অর্থাৎ মানচিত্রে আমরা 32 ইঞ্চির মধ্যে ভূমিতে ওই দূরত্বটা দেখাবো 1 মাইল। এরপরে দেখো 2 নাম্বার হচ্ছে ভূসংস্থানিক মানচিত্র বা টপোগ্রাফিক ম্যাপ। এই ভূসংস্থানিকের আরেকটা নাম হচ্ছে স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র, অর্থাৎ কোনো স্থানের স্থানীয় যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যটা তুলে ধরা হয় এই মানচিত্রে। এই মানচিত্রে প্রাকৃতিক ও সাংস্কৃতিক দুই ধরনের উপাদান দেখতে পাওয়া যায়। এখন এই প্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে যেমন দেখা যায় পাহাড়, মালভূমি, সমভূমি এগুলো। আর অন্যদিকে সাংস্কৃতিক বৈচিত্র্য হিসেবে দেখানো যায় হাটবাজার, খেলার মাঠ, মসজিদ, মন্দির, রাস্তাঘাট, এগুলো সব হচ্ছে সাংস্কৃতিক মানচিত্র, সাংস্কৃতিক বৈশিষ্ট্য। এরপরে দেখো 3 নাম্বার হচ্ছে দেওয়াল মানচিত্র বা ওয়াল ম্যাপ। এই দেওয়াল মানচিত্র তৈরি করা হয় সাধারণত আমরা যখন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে শিখাই বা পড়াই, তখন এই দেওয়াল মানচিত্রটা ব্যবহার করা হয়। এই মানচিত্রে সারা বিশ্ব বা কোনো গোলার্ধ, কোনো দেশ বা কোনো জেলা এভাবে উপস্থাপন করা যায়, প্রকাশ করা যায়। তাহলে দেওয়াল মানচিত্র কাকে বলে? যে দেওয়াল মানচিত্র যে মানচিত্রটা আমরা শ্রেণীকক্ষে ব্যবহার করি, যেখানে সারা বিশ্ব বা গোলার্ধকে বা কোনো জেলাকে প্রকাশ করা থাকে, সেটাই হচ্ছে দেওয়াল মানচিত্র। এরপরে দেখো যে ভূচিত্রাবলী, 4 নাম্বার ভূচিত্রাবলী বা অ্যাটলাস। এক কথায় ভূচিত্রাবলী বলতে বোঝায় বা অ্যাটলাস বলতে বোঝায় যে অনেকগুলো মানচিত্রের সমষ্টি, অর্থাৎ অনেকগুলো মানচিত্র মিলে যখন একটা বই তৈরি হয় সেটাকে বলা হয় অ্যাটলাস। তাহলে অ্যাটলাস কি? যে মানচিত্রের সমষ্টিকেই বলা হয় অ্যাটলাস বা ভূচিত্রাবলী। প্রাকৃতিক এবং অর্থনৈতিক অবস্থার ওপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভাগ করা থাকে। বেশিরভাগ ভূচিত্রাবলী মানচিত্রে স্থানের অভাবে এখানে রং দিয়ে বৈশিষ্ট্যটা প্রকাশ করা হয়। শুধু পাহাড়ের চূড়া, গুরুত্বপূর্ণ নদী, রেলওয়ের প্রধান রাস্তা এগুলো বোঝানোর জন্য প্রতীক ব্যবহার করা হয়। তাছাড়া এই মানচিত্রটাকে কিভাবে প্রকাশ করা হয়? কোনো স্থানের বৈশিষ্ট্য বোঝানোর জন্য রং দিয়ে বোঝানো হয়। এরপরে দেখো প্রাকৃতিক মানচিত্র বা ফিজিক্যাল ম্যাপ। যে মানচিত্রে কোনো দেশ বা অঞ্চলের বিভিন্ন প্রাকৃতিক ভূমিরূপ যেমন পর্বত, মালভূমি, মরুভূমি, নদী, পাহাড় এগুলো সম্পর্কে তথ্য থাকে, সেটাই হচ্ছে প্রাকৃতিক মানচিত্র। তাহলে প্রাকৃতিক বা ফিজিক্যাল ম্যাপ কি? যে মানচিত্রে প্রাকৃতিক ভূমিরূপ যেমন পাহাড়, পর্বত, নদী, মরুভূমি, মালভূমি এগুলো তুলে ধরা হয়, সেটাই হচ্ছে প্রাকৃতিক মানচিত্র। এরপরে দেখো ভূতাত্ত্বিক মানচিত্র বা জিওলজিক্যাল ম্যাপ। এখন এই জিওলজিক্যাল ম্যাপ কাকে বলে? ভূত্বক গঠনকারী শিলাসমূহের অবস্থান ও গঠনের ওপর ভিত্তি করে যে মানচিত্রটা তৈরি করা হয়। আমাদের যে পৃথিবীর উপরিভাগের যে ভূত্বক আছে, এই ভূত্বকটা কি ধরনের শিলা দ্বারা গঠন হয়েছে এর ওপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয়। এই শিলাগুলোর আবার অবস্থান এবং এই গঠনের ওপর ভিত্তি করেই মানচিত্র তৈরি করা হয়, সেটাই হচ্ছে ভূতাত্ত্বিক বা জিওলজিক্যাল ম্যাপ। এরপরে দেখো জলবায়ুগত মানচিত্র বা ক্লাইমেটিক ম্যাপ।
এখানে তোমার জলবায়ুর যত উপাদান অর্থাৎ বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, আর্দ্রতা, হিমবাহ এগুলোর ওপর ভিত্তি করে যে মানচিত্রটা তৈরি করা হয় সেটাই হচ্ছে জলবায়ুগত মানচিত্র। এরপরে দেখো উদ্ভিজ্জ বিষয়ক মানচিত্র, ভেজিটেশন ম্যাপ। এখানে দেখো যে বিশ্বের কোথায় কোন ধরনের প্রাকৃতিক উদ্ভিদ আছে তার উপর ভিত্তি করে যে মানচিত্রটা তৈরি করা হয় সেটাই হচ্ছে উদ্ভিজ্জ বিষয়ক মানচিত্র। তাহলে উদ্ভিজ্জ বিষয়ক মানচিত্র কি, যে বিশ্বের কোথায় কোন ধরনের প্রাকৃতিক উদ্ভিদ আছে তার উপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয় সেটাই হচ্ছে উদ্ভিজ্জ বিষয়ক মানচিত্র। এরপরে মৃত্তিকা বিষয়ক মানচিত্র বা সয়েল ম্যাপ, বিশ্বের কোথায় কোন ধরনের মাটি তার উপর ভিত্তি করে যে ম্যাপটা তৈরি করা হয় সেটাই হচ্ছে সয়েল ম্যাপ। এরপরে সাংস্কৃতিক মানচিত্র বা কালচারাল ম্যাপ, বিভিন্ন স্থানের অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন দেশ রাষ্ট্রের সীমা, ঐতিহাসিক কোনো স্থান বা স্থাপত্য, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমাজ ব্যবস্থা ইত্যাদি নিয়ে যে মানচিত্র তৈরি করা হয় সেটাই হচ্ছে সাংস্কৃতিক মানচিত্র। তাহলে সাংস্কৃতিক মানচিত্র কাকে বলে, যে বিভিন্ন স্থানের অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন দেশ ও রাষ্ট্রের সীমানা, ঐতিহাসিক কোনো স্থান বা স্থাপত্য, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমাজ ব্যবস্থা এগুলো নিয়ে যে মানচিত্র তৈরি করা হয় সেটাই হচ্ছে সাংস্কৃতিক মানচিত্র। এই সাংস্কৃতিক মানচিত্রকেও আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন রাজনৈতিক মানচিত্র, বন্টন মানচিত্র, ঐতিহাসিক মানচিত্র, সামাজিক মানচিত্র, ভূমি ব্যবহার মানচিত্র। তো শিক্ষার্থীরা তোমরা আশা করছি ভালো মতো বুঝতে পেরেছো। আমি এখন তোমাদের এই ক্লাসটা সামারাইজ করছি। দেখো যে আমরা আজকে পড়েছি যে মানচিত্রের প্রকারভেদ। তো মানচিত্রের প্রকারভেদের মধ্যে আমরা প্রথমে পড়েছি যে দুই ধরনের স্কেল, একটা হচ্ছে স্কেলের উপর ভিত্তি করে দুই ধরনের, একটা হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র আর একটা ক্ষুদ্র স্কেলের। এর পরবর্তীতে আমরা পড়লাম যে গুণগত মানচিত্র একটা আর একটা হচ্ছে পরিমাণগত। এরপরে পড়েছি যে কার্যের ওপরে ভিত্তি করে মানচিত্র কয়েক প্রকার, যেখানে আমরা বিশদভাবে বর্ণনা করেছি। যেমন এক নাম্বার হচ্ছে মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল ম্যাপ। এই ক্যাডাস্ট্রাল ম্যাপ সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে যে গ্রামের যে মানচিত্রগুলো থাকে, মৌজা ম্যাপগুলো থাকে, সেটাই হচ্ছে ক্যাডাস্ট্রাল ম্যাপ বা মৌজা মানচিত্র। এরপরে ভূসংস্থানিক মানচিত্র বা টপোগ্রাফিক ম্যাপ, যেটার আরেকটা নাম হচ্ছে স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র। এই মানচিত্রে আমি তোমাদেরকে পড়াইছিলাম যে এখানে প্রাকৃতিক ও সাংস্কৃতিক দুই ধরনেরই উপাদান আমরা দেখতে পাই। প্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে থাকে পাহাড়, মালভূমি, সমভূমি, আর অন্যদিকে সাংস্কৃতিকের মধ্যে হাট বাজার, খেলার মাঠ, মসজিদ, মন্দির এগুলো আমরা দেখতে পাই। এরপরে হচ্ছে দেওয়াল মানচিত্র, যেটা আমরা শ্রেণীকক্ষে ব্যবহার করি। আর ভূচিত্রাবলী বা অ্যাটলাস বলতে আমি বোঝাইছি যে যে মানচিত্র না, যে বইটাতে অনেকগুলো মানচিত্র একসাথে থাকে সেটাই হচ্ছে অ্যাটলাস। অর্থাৎ মানচিত্রগুলো সমষ্টি, মানচিত্রগুলো যখন একত্রে করে একটা বই আকারে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় অ্যাটলাস। এরপর আছে প্রাকৃতিক মানচিত্র, যেখানে প্রাকৃতিক বিষয়গুলো উপস্থাপন করা হয়, প্রাকৃতিক ভূমিরূপ যেমন পর্বত, মালভূমি, মরুভূমি ইত্যাদি। এরপরে শিখালাম যে ভূতাত্ত্বিক মানচিত্র বা জিওলজিক্যাল, অর্থাৎ আমাদের ভূত্বক কি ধরনের শিলা দ্বারা গঠিত, এই শিলার অবস্থান এবং গঠনটা এই মানচিত্রে আমরা পেয়ে থাকি। এরপরে আছে জলবায়ুগত অর্থাৎ ক্লাইমেটিক ম্যাপ, যেখানে জলবায়ুর যত উপাদান আমরা এই মানচিত্রে প্রকাশ করি। এরপরে উদ্ভিজ্জ বিষয়ক অর্থাৎ কোনো ধরনের প্রাকৃতিক
বিশ্বের কোথায় কোন ধরনের প্রাকৃতিক উদ্ভিদ আছে এর উপর ভিত্তি করে মানচিত্রটা তৈরি করা হয়। এরপর মৃত্তিকা বিষয়ক, অর্থাৎ বিশ্বের কোথায় কোন ধরনের মাটি তার উপর ভিত্তি করে মানচিত্র তৈরি করা হয়। এরপরে শিখাইছি যে সাংস্কৃতিক মানচিত্র বা কালচারাল ম্যাপ, যেখানে সাংস্কৃতিক বিভিন্ন বিষয় যেমন অর্থনৈতিক অবস্থা, কোনো দেশ বা রাষ্ট্রের সীমা, ঐতিহাসিক কোনো স্থান বা স্থাপত্য, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমাজ ব্যবস্থা এগুলো তুলে ধরা হয়, সেগুলো হচ্ছে সাংস্কৃতিক মানচিত্র। এখন এই সাংস্কৃতিক মানচিত্রকে আরো কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন রাজনৈতিক মানচিত্র, বন্টন মানচিত্র, ঐতিহাসিক মানচিত্র, সামাজিক মানচিত্র, ভূমি ব্যবহার মানচিত্র। তো শিক্ষার্থীরা, তোমরা আশা করছি ভালো মতো বুঝতে পেরেছো মানচিত্রের প্রকারভেদ। আর তোমরা বাসায় বই পড়বে, ভালো মতো ক্লাসগুলো ফলো করবে, তাহলেই তোমরা শিখে যাবে। এরপরে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ঘরে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।